মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। এই তো সেই কিশোরী যে শেষ রাত্রে এসে আমাকে জলপান করিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই মেয়েটি সব সময় সাদা শাড়ি পরে কেন, আর শুধু সাদা ফুলই ভালোবাসে? ও রোজ সকালে বাগান থেকে ফুল তুলে আনে, রোজ ঠাকুরঘর সাজায়। বৌদিদিমণি, ওকে একবার ডাকো না, এখানে আসতে বলো। তুমি কে? তোমার নাম কি? আমার নাম ভূমিসুতা মহাপাত্র। কাদম্বরীকে বনভোজনের কথা দিয়েও কথা রাখেননি জ্যোতিরিন্দ্রনাথ। কলকাতা চলে গেছেন ভোরেই। ওদিকে রবিও ভুলে গিয়েছিল আজ বনভোজন। অনেক বেলায় পেটে খিদের টান পড়ায় খেয়াল হয়েছে, কিন্তু ততক্ষণে অভিমানের সাগরে ডুব দিয়েছেন কাদম্বরী। রবি জানে অভিমান থেকে ভয়ঙ্কর কিছুও ঘটিয়ে ফেলতে পারেন নতুন বৌঠান। আগেও একবার আত্মহত্যা করতে গিয়েছিলেন। কাজেই ভয় পেয়ে রবি ছুটল বৌঠানের মান ভাঙাতে। বাগানে ফিরে গিয়ে রবি নতুন বৌঠানের মান ভাঙাবার জন্য কাকুতি মিনতি করতে লাগল। পা দুখানি জড়িয়ে ধরে টেনে নিল নিজের বুকে। কাদম্বরী তাতেও মুখ খুললেন না। পা ছাড়িয়ে নিয়ে তিনি দৌড় দিলেন জঙ্গলের দিকে। রবি গেল পেছন পেছন। কাদম্বরী কিছুতেই ধরা দেবেন না। আকাশ অন্ধকার হয়ে এসেছে। গম্ভীর গুরু গুরু শব্দে ডাকছে বাজ। হঠাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চিরে ঝলসে উঠল বিদ্যুৎ। তারপরেই উঠল ঝড়, প্রবল ঝড়। মরমরিয়ে উঠল গাছপালা, গঙ্গায় জল উত্তাল। রবি নতুন বৌঠানের হাত শক্ত করে চেপে ধরে বলল, ঘরে চলো, ঘরে চলো, এ সময় গাছতলায় দাঁড়ানো বিপজ্জনক। কাদম্বরী প্রবলভাবে মাথা নাড়ছেন, যেন তার আর ঘর নেই। তার ফেরা না ফেরা সমান। রবি তবু বলল, নতুন বৌঠান, আমি আর কোনোদিনও তোমাকে দুঃখ দেব না, শুধু আজ আমার কথা শোনো। কাদম্বরী তবু ছুটোছুটি করতে লাগলেন। এরই মধ্যে নামল বৃষ্টি। বড় বড় ফোঁটায় বৃষ্টি, তারপর জলপ্রপাতের মতন বৃষ্টি। এখন আর কোথাও যাওয়া যাবে না। একটা বড় গাছের নিচে দাঁড়ালো দুজনে। এবারে কাদম্বরীর সারা শরীর কাঁপতে লাগলো। তার দু চোখ থেকেও অজহর ধারা মিশে গেল বৃষ্টির জলে। একসময় তিনি বললেন, রবি। কি নতুন বৌঠান? কিন্তু কাদম্বরী আর কিছু বললেন না। গভীর একাগ্রতায় চেয়ে রইলেন রবির দিকে। কি বলতে গিয়ে তিনি থেমে গেলেন তা রবি বুঝল না। সেও চেয়ে রইল। চোখে চোখে সেতু বন্ধন হল। কি অপূর্ব সুন্দর এখন দেখাচ্ছে কাদম্বরীকে। সেই রূপ যেন অপার্থিব। এখন একে মানবী বলা যায় না। রবি অস্ফুটভাবে বলতে লাগলো, দেবী, দেবী। একটু পরে কাদম্বরী দীর্ঘশ্বাস ফেললেন। যে পাখির নীড় নষ্ট হয়ে গেছে তার দৃষ্টি সেরকম পাখির মতন অসহায়। তিনি আস্তে আস্তে বললেন, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।
2-3 বার সেই একই পংক্তি উচ্চারণ করলেন তিনি। তারপর একটা ঘোরের মধ্যে যেন বললেন, রবি, রবি, তুমি এর সুর জানো? আমাকে গিয়ে শোনাবে? রবি মনে মনে একটু গুনগুন করে সুর ভেজে নিল। তারপর তাতে বসিয়ে দিল মিশ্র মল্লারের সুর। দুজনেই ভিজে একেবারে সপসপে হয়ে আছে। পাশাপাশি দাঁড়িয়ে হাতে হাত ধরে রবি নতুন বৌঠানকে গেয়ে শোনাতে লাগলো। ভরাবাদর মহাভাদর শূন্য মন্দির মোর, ভরাবাদর মহাভাদর শূন্য মন্দির মোর, ভরাবাদর। ওদিকে ভবানীপুরে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ওষুধে সত্যি শশীভূষণের খিদে বেড়েছে। এখন দুবেলায় তিনি পথ্য খেতে পারছেন। হাত পা নাড়াচাড়া করতে তেমন অসুবিধে নেই। বই পড়ার ইচ্ছেটাও ফিরে এসেছে। এ বাড়িতে 2-3টি সংবাদপত্র আসে। তার মধ্যে ইংলিশম্যান পত্রিকাটি তিনি ঘৃণায় স্পর্শ করেন না। তার বদলে তিনি পড়েন ইন্ডিয়ান মিরর। ব্রাহ্মদের বাংলা পত্রিকাগুলি পড়ে তিনি বুঝতে পারেন এদেশে কেউ কিছুতেই মিলেমিশে কোনো কাজ করতে পারে না, দলাদলি হবেই। স্কুলে সবাই রচনা লেখে, একতাই শক্তি, অথচ সমাজ জীবনে কোনো একতা নেই। খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ প্রতিরোধ করার জন্য ব্রাহ্ম সমাজের সৃষ্টি হয়েছিল। কত উচ্চ আদর্শ ছিল, আজ তা 3 টুকরো হয়ে গেছে। কেশববাবুর নিজে হাতে গড়া শিবনাথ শাস্ত্রীর মতন চেলারা 3য় দল খুলেছে এবং তারা কেশববাবুর বিরুদ্ধে সব সময় কটূক্তি করে। সাবালিকা হবার আগে মেয়েদের বিবাহের প্রবল বিরোধী ছিলেন কেশববাবু। তাকে সবাই মনে করত নারী মুক্তির প্রধান সহায়। সেই কেশববাবুই নিজের নাবালিকা মেয়ের বিবাহ দিলেন রাজকুমারের সঙ্গে, তাও পৌত্তলিক হিন্দু মতে। রাজ পরিবারের শ্বশুর হবার জন্য তিনি নিজের আদর্শ বিসর্জন দিলেন। কেশববাবু নাকি আবার মূর্তি পূজার প্রচলন করতে চলেছেন। সাধারণ ব্রাহ্ম সমাজের কাগজ দত্ত কৌমুদি লিখেছে যে কেশববাবুর নববিধান ব্রাহ্ম সমাজের মন্দিরে এখন একটা নিশান স্থাপন করে সেটাকে চামর দুলিয়ে আরতি করা হয়, আর সবাই ঢিপ ঢিপ করে সেই নিশানটিকে প্রণাম করে। নিরাকার ব্রহ্মের শিষ্যদের এই পরিণতি। কেশববাবু একদিন একখানা স্টিমার ভাড়া করে দলবল নিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে কালীভক্ত রামকৃষ্ণ ঠাকুরকে তুলে নিয়েছিলেন। তারপর নদী বক্ষে বেড়াতে বেড়াতে নাচ গান হল। ওই রামকৃষ্ণ ঠাকুর যখন তখন অজ্ঞান হয়ে যান। অনেকে বলেছে সেটা নাকি ভাব সমাধি। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে নিজের চোখে ওই রামকৃষ্ণ ঠাকুরের ভাব সমাধির ব্যাপারটা আমায় একটু দেখে আসতে হবে। এরকম হাজার কথা ভাবতে ভাবতেই গৃহবন্দী জীবন কাটে শশীভূষণের। অন্যদিকে রবি যেন মুক্ত বিহঙ্গ। তার কাছে প্রতিদিনটাই যেন নতুন কিছু নিয়ে আসে। এই যেমন আজই ঘাটের পৈঠায় বসে একটা নিমডাল চিবিয়ে দাঁতন করছে রবি। উষালগ্ন পার হয়নি, অতি নরম আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। এখনো উদয় হননি সূর্যদেব। কয়েকদিন অবিশ্রাম বৃষ্টির পর প্রাচীনা গঙ্গা নদীকে আজ মনে হচ্ছে পূর্ণ যৌবনা। ছলচ্ছল স্রোতের শব্দের মধ্যে রয়েছে একটা চাপা সঙ্গীত। রবি কান পেতে সেই সুরটা ধরার চেষ্টা করছে। রবি পড়ে আছে বিলেত থেকে আনা গাঢ় নীল রঙের সুইমিং ট্রাঙ্ক। খালি গা, দু চোখে সদ্য ঘুম ভাঙার সামান্য রেশ। তার 21 বছরের শরীরে এখন পূর্ণ যৌবন। প্রশস্ত বুক, নির্মিত কোমর, দীর্ঘ বাহু, গৌর বর্ণ। যদিও জ্যোতি দাদার তুলনায় অনেকেই তাকে কালো বলে।
বাড়িতে আর কেউ জাগেনি। এমনিতেই সবাই রাত করে ঘুমোয়। কাল ফেরা হয়েছে অনেক রাতে। গুণেন্দ্রনাথের বাগান বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু যত রাতেই ঘুমোতে যাক, রবি প্রতিদিনই ভোর হবার আগে জেগে ওঠে। আকাশে সূর্য উঠে গেলে বিছানায় শুয়ে থাকতে পারে না রবি। গুণদাদার বাড়িতে পার্টি মানে বিশাল হইচই। আমোদে ও মজলিসে গুণেন্দ্রনাথ ছোট আকারের কিছু ভাবতে পারেন না। এইসব পার্টি তেমন পছন্দ করে না রবি। প্রথম দিকটায় বেশ ভালো, রবি নিজেও উৎসাহের সঙ্গে যোগ দেয়, গান বাজনা হয়, হাসি ঠাট্টার ফোয়ারা বয়ে যায়। কিন্তু মদ্যপান শুরু হলে আর থামতেই চায় না। তখন লোকে চেঁচিয়ে কথা বলে, অকারণে তর্ক তুলে, একই কথা বারবার বলে। সেই সময় রবির হাই উঠতে থাকে। রবি নিজে মদ স্পর্শ করে না। ছেলেবেলা থেকে সে মাতলামি অনেক দেখেছে। রাজনারায়ণ বসুর মুখে ইয়াং বেঙ্গল দলের মদ্যপানের বাড়াবাড়ির প্রচুর গল্প শুনেছে। এ দেশে আগে যে সুরা বা সোমরস ছিল না তা নয়, কিন্তু ইংরেজরা আসার পর মদ্যপান করা যেন সভ্যতার পরাকাষ্ঠা হয়ে উঠেছে। বাবামশাইয়ের মতন মহর্ষিতুল্য মানুষও একসময় নৈশভোজের আগে সুরা পান করতেন। আশ্চর্যের ব্যাপার, রবি ইংল্যান্ডে গিয়ে দেখেছে অনেক ইংরেজ কিন্তু মদ্যপান করে না। কোনো নেশার প্রতি আসক্তি নেই রবির, তার প্রয়োজন হয় না। যুব সমাজের অনেকেই হুকুয়ে তামাক খায়, যেখানে সেখানে থুতু ফেলে। তা দেখে রবির শরীর ঘৃণায় কুঁকড়ে ওঠে। হুঁকো তামাক দূরে থাক, সিগারেট টানতেও প্রবৃত্তি হয় না তার। নিমের ডালটা ফেলে দিয়ে রবি গঙ্গার জলে মুখ ধুয়ে নিল। ওপারের গাছপালা একটু একটু অন্ধকার লেগেছিল। কোথা থেকে যেন তরল আলো এসে মুছে দিচ্ছে সেই কালিমা। কিংবা এমনও মনে হতে পারে যামিনী যেন আঁচল কুটিয়ে সরে যাচ্ছে অন্তরালে। রবির একটা কথা মনে পড়ল। ভগ্ন হৃদয় কাব্যে সে এক জায়গায় লিখেছিল অস্তমান যামিনী। তাতে এক সমালোচক নিন্দে করে লিখেছেন, যামিনী আবার অস্ত যায় নাকি? এ যে ভাষার উপর একরূপ জবরদস্তি। সমালোচকের ওই কথাই কি সত্যি? একজন কবির যদি মনে হয় যামিনী অস্ত যাচ্ছে, তাহলে সেই মনে হওয়াটাও কি কবিতার সত্য নয়? নায়িকার মুখের সঙ্গে পূর্ণিমার চাঁদের তুলনা দেন যে কবি, সেও তো কবির কল্পনা। বাস্তবে চাঁদের মতন গোল চকচকে মুখ যদি হয় কোনো নারীর, তাহলে তো অতি বিশ্রী দেখাবে। চাঁদ নয়, উপমাটা চাঁদের সুষমার সঙ্গে। এই যে আকাশে ছিন্ন মেঘ, এলোমেলো বাতাস জলপূর্ণ, বেশ শীত শীত ভাব। এই বাতাসকে মলয় পবন বলা যায় না, স্নিগ্ধ সমীর না, না না, বায়ুর হিল্লোল না, পাগলা হাওয়া বললে কেমন হয়? আনমনে এরকম কত কথাই মনে আসে রবির, আবার হারিয়েও যায়। স্নান করে নিতে হবে, কিন্তু জল বেশ ঠান্ডা। শরীর গরম করার জন্য কয়েকবার বৈঠক দিতে লাগলো রবি। পেছন থেকে একজন ভৃত্য বলল, তেল মাখিয়ে দেবো বাবু মশাই। কথাটা শুনে রবি পেছন ফিরে একবার দেখে নিয়ে বলল, দে। সে ভৃত্য সর্ষের তেলের বাটি সঙ্গে নিয়েই এসেছে। রবি আবার পা ছড়িয়ে বসল। লোকটি দু হাতে জবজবে তেল নিয়ে আচ্ছা সে দলাই মলাই করে দিতে লাগলো রবিকে। একজন লোক তেল মাখিয়ে দিচ্ছে, রবিকে এদিক ওদিক শরীর নাড়াতে হচ্ছে, কিন্তু তার মন সেখানে নেই। সারাদিন এরকম তুচ্ছ বাস্তবতার মধ্যে অনেক বাড়ি থাকতে হয়, অকারণে কত কথা বলতে হয়, কিন্তু রবি যখন তখন তার মন এসব থেকে সরিয়ে নিয়ে যায়। এতক্ষণে সূর্য উঠেছেন, ঠিক রবির কোনাকুনি জল থেকে হঠাৎ লাফিয়ে। এখনো যেন তার গায়ে লেগে আছে জলকণা। তা দেখতে দেখতে রবি ভাবতে লাগল, প্রাচীন ঋষিরা এই সূর্যকে বলেছেন জবা কুসুম সংকাশম। জবা ফুলের লাল আর এই নতুন সূর্যের লাল ঠিক এক নয়। জবার লাল বেশি টকটকে,
এই লাল নরম, রক্তিম। অনেক ডিমের কুসুমের রং এই রকম হয়। ইংরেজরা ডিমের পোচ বানাবার সময় বলে সানি সাইড আপ। কিন্তু ডিমের কুসুমের সঙ্গে নবোদিত সূর্যের তুলনা দেওয়া চলে নাকি? টিয়া পাখির মসৃণ মাথার মতন বুট জুতোর ডগা বলা যায়? এরকম তুলনা দিলে রসাভাস হয়। একটু পরেই সূর্যের রং বদল হলো। এখন মনে হচ্ছে ঠিক একটা সোনার থালা। এটা অবশ্য অতি সাধারণ উপমা, বড় বেশি চাক্ষুষ। ফুলের সঙ্গে তুলনাটাই যেন ঠিক, কিন্তু জবা ফুল রবির তেমন পছন্দ নয়। এমন কোনো ফুলের সঙ্গে তুলনা দেওয়া যায় না যা মানুষ কখনো চোখে দেখেনি, যেমন অরুণ বরণ পারিজাত। জলে নেমে রবি টের পেল এখন ভরা জোয়ার। জলের বেশ টান আছে, তবু সাঁতার কাটতে ভালো লাগছে। দূরে কয়েকটা ডিঙি নৌকো ছাড়া কাছাকাছি কোনো মানুষ নেই। অনেক দূরে দেখা যাচ্ছে একটা স্টিমার, লোকে বলে কলের জাহাজ। এটা একটা প্যাসেঞ্জার লাইন, যাত্রীরা পাটনা এলাহাবাদ পর্যন্ত যায়। আর একটা বিরাট স্টিমার চন্দননগর কোতোয়ালির ঘাটে ভিড়বে ঠিক 8:30টার সময়। সোজাসুজি সাঁতার কাটা যায় না, স্রোতে টানে। খানিকটা ডান দিকে এসে রবি দেখতে পেল বাগানের বড় বড় গাছতলার ফাঁকে একটি নারী মূর্তি। প্রথমে তার মনে হলো কোনো দাসী, তারপর একটু নজর করে দেখল নতুন বৌঠান। নতুন বৌঠান? উনিও এত তাড়াতাড়ি জেগেছেন? রবির আর সাঁতার কাটা হলো না। দ্রুত ফিরে এলো ঘাটে। তক্ষুনি ভিজে গায়ে বাগানে ছুটে যেতে ইচ্ছা করছিল, কিন্তু গেল না। বৌদিদির সামনেও খালি গায়ে যেতে সে লজ্জা পায়। একজন ভৃত্য তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা গায়ে জড়িয়ে সে দৌড়ে চলে গেল বাড়ির মধ্যে। কলতলায় গিয়ে মাথা মুছে নিল। 2 দিন দাড়ি কামানো হয়নি, আজ দরকার। নাপিত আসবে বেলায়। রবি নিজেই গালে সাবান মেখে শেফিল্ডের খুর দিয়ে দাড়ি কামালো বড় আয়নার সামনে দাঁড়িয়ে। এ ব্যাপারটায় সে এখন তেমন রপ্ত হয়নি। মুখের সাবান ধুয়ে ফেলার পর ফটকিরি বুলিয়ে নিল। তারপর ধূপধাপ করে ওপরে উঠে পরে নিল পোশাক, প্যান্টালুন, মোজা, পামশো ও একটা পাতলা ধরনের সাদা কোট। পরিপাটি করে আছড়ালো চুল। আবার তরতর করে সিঁড়ি দিয়ে নেমে ছুটে এলো বাগানে। সাদা সেমিজের ওপর একটা হালকা নীল রঙের শাড়ি আলগাভাবে পরা। চূর্ণ চুল এসে পড়েছে মুখে। দুহাতে কোনো অলংকার নেই, শুধু বাঁ হাতের মধ্যমায় একটা কমল হীরের আংটি। খালি পা, খুব মন দিয়ে ফুল কুড়োচ্ছেন। রবি একটু দূরে দাঁড়িয়ে দেখল কাদম্বরী এমনই মগ্ন হয়ে আছেন যে রবির পায়ের আওয়াজও শুনতে পাননি। রবি অবাক হয়ে দেখতে লাগল সেই মালিনীকে। সকালবেলা বালিশে ঠেস দিয়ে বসে কাগজ পড়ছেন শশীভূষণ। হঠাৎ তার মনে হলো দরজার সামনে দিয়ে একটি কিশোরী মেয়ে ছুটে গেল। তার হাতে একগুচ্ছ সাদা ফুল। শশীভূষণের বুক এমনভাবে কেঁপে উঠল যে তিনি দুহাতে বুক চেপে ধরলেন, যেন এক্ষুনি তাঁর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ভয়ে তাঁর সমস্ত রোমকূপে শিহরণ বয়ে যাচ্ছে। এই তো সেই কিশোরী যে শেষ রাত্রে এসে আমাকে জলপান করিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রথম দিন অজ্ঞান হবার সময় সিঁড়ির নিচেও একেই দেখেছিলাম, তখনও ওর হাতে সাদা ফুল ছিল। এসব কি হচ্ছে আমার? আমি এত দুর্বল হয়ে গেছি যে দিনের আলোয় ভূত দেখছি? না না না, এটা হতেই পারে না। নিশ্চয়ই আমার চোখের ভুল, অথবা সত্যি একটা মেয়ে ছুটে গেছে। এর যে কোনো একটাই হোক, তাতেই বা আমি ভয় পাবো কেন? ঠিক এই সময় কৃষ্ণভামিনী বেলের শরবত ভর্তি গেলাস নিয়ে ঢুকলেন ঘরে। সঙ্গে সঙ্গে শশীভূষণের মনে হলো যদি চোখের ভুল না হয় তাহলে ইনিও নিশ্চিত দেখেছেন মেয়েটিকে। শশীভূষণ জিজ্ঞেস করলেন, বৌদিদিমণি,
এইমাত্র বাইরে দিয়ে কি একটা মেয়ে ছুটে গেল। কই, কে আবার ছুটে যাবে? তুমি একটু দেখো তো। কৃষ্ণ ভামিনী পিছিয়ে গিয়ে দরজার বাইরে ওপরের সিঁড়ির দিকে তাকিয়ে বললেন, ও তো বুমি গো, বুমি। বুমি? বুমি? কে বুমি? বাহ, তুমি বুমিকে দেখোনি? কতবার এসেছে, তোমার সেবা যত্ন করেছে। বৌদিদিমণি, ওকে একবার ডাকো না, এখানে আসতে বলো। দরজার কাছে এসে দাঁড়ালো একটি কিশোরী, লাল পেড়ে সাদা শাড়ি পরা, মাজা মাজা রং, মুখে যেন গর্জন তেল মাখানো, মাথা ভর্তি ঈষৎ কোঁকড়া চুল, অজস্র চুল, সেই চুলে তাঁর পিঠ ছাওয়া। একগুচ্ছ রয়েছে বুকের ওপরে, তাঁর হাতে একতোড়া গন্ধরাজ ফুল। শশীভূষণের বুক কাঁপছে, তবে এবার ভয়ে নয়, সত্যের উপলব্ধিতে। তাহলে একজন অন্তত অলীক নয়, তাঁর মন গড়া নয়। এই মেয়েটি বাস্তব। শেষ রাতে এই মেয়েটি কেন তাকে জলপান করাতে এসেছিল, সে প্রশ্ন মনে জাগল না। শশীভূষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাদা ফুলগুলির দিকে, প্রায় আপন মনেই বললেন, ওর হাতে সব সময় সাদা ফুল থাকে কেন? ও রোজ সকালে বাগান থেকে ফুল তুলে আনে, রোজ ঠাকুরঘর সাজায়। শশীভূষণ নিজের অন্তরের অনুভূতি সংযত করে এবারে মেয়েটিকে সরাসরি প্রশ্ন করলেন, তুমি কে? তোমার নাম কি? কিশোরীটি একবার শশীভূষণের দিকে তাকিয়ে সলজ্জ কণ্ঠে বলল, আমার নাম ভূমিসুতা মহাপাত্র। মোরান সাহেবের এই বাগান বাড়িতে একটা মুক্তির স্বাদ আছে। জোড়াসাঁকোয় অত বড় বাড়িতে কত মানুষজন, সেখানে মেয়েদের বাইরে কোথাও যাবার সুযোগই নেই। সত্যেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ নিষেধের গণ্ডি ভেঙে তাদের স্ত্রীদের নিয়ে বাইরে বেরিয়েছেন বটে, কিন্তু তা শুধু নিয়ম ভাঙার জন্যেই 1-2 দিন, নিয়মিত তো নয়। জ্যোতিদাদা নতুন বৌঠানকে নিয়ে ঘোড়ায় চড়ে রাজপথে বেরিয়েছিলেন পর্যন্ত, তা সকলকে চমকে দেওয়ার জন্য। এখন জ্যোতিদাদার সে শখ মিটে গেছে। তাছাড়া এখন তিনি সময়ও পান না। জোড়াসাঁকোর বাড়িতে বাড়ির মেয়ে বউদের এখনো বাড়ির মধ্যে কাটাতে হয় 24 ঘন্টা। বাগানে কিংবা পেছন দিকে যে পুকুর আছে, সেখানেও তাদের যাওয়া পছন্দ করেন না দেবেন্দ্রনাথ। একতলায় স্নানঘরে একটা মস্ত বড় চৌবাচ্চা আছে, তার মধ্যে হাত পা ছুঁড়ে মেয়েরা সাঁতার শেখার চেষ্টা করে। সেই তুলনায় এখানে কত স্বাধীনতা! কাদম্বরীকে জ্যোতিরিন্দ্রনাথ আর রবি দুজনে মিলে সাঁতার শিখিয়েছে গঙ্গায়। এখানে তিনি যখন তখন বাগানে ঘুরতে পারেন, নৌকোয় কিংবা ঘোড়া গাড়ি চেপে বেড়াতে গেলে আপত্তি করার কেউ নেই। এখন যেমন আপন মনে ফুল কুড়োচ্ছেন কাদম্বরী। সে দৃশ্য দেখতে দেখতে একসময় রবি মৃদু গলায় বলল, কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে? রবির গলা পেয়ে কাদম্বরী ঈষৎ চমকিত হয়ে মুখ তুলে চাইলেন। রবির আপাত মস্তক দেখে ঠোঁট টিপে হেসে বললেন, ইস, এই 7 সকালেই একেবারে ফিট বাবুটি সেজেছ দেখছি। তুমিও এত ভোরে জেগে উঠেছ যে? সাধের বিছানা ছেড়ে উঠে এলে? শুনছো না, একটা চোখ গেল পাখি কেমন ডেকে চলেছে। এত পাখির ডাকে ঘুমোয় কার সাধ্য? একবার জেগে উঠে জানলার কাছে এসে দাঁড়িয়েছি, অমনি ফুলের গন্ধের ঝাপটা এসে লাগলো নাকে। দুহাতের অঞ্জলি ভর্তি এতক্ষণ ধরে কুড়োনো ফুল দেখিয়ে কাদম্বরী বললেন, দেখো ভানু, কত বকুল ফুল ঝরে পড়েছে, কি মিষ্টি গন্ধ, তাই না? রবি কাছে এসে কাদম্বরীর অঞ্জলির কাছে মুখ নোয়ালো। ঘ্রাণ নিল বুক ভরে। শুধু ফুলের নয়, কাদম্বরীর সান্নিধ্যেরও একটা সৌরভ আছে। পাশের গাছটার দিকে তাকিয়ে কাদম্বরী বললেন, এই গাছটা একেবারে ফুলে ভরে আছে। তুমি গাছে চড়তে পারো? আমায় টাটকা ফুল পেড়ে দেবে? গাছে চড়তে নিশ্চয়ই পারি,
কিন্তু এখন যে জুতো মোজা পরে আছি, এত ফুল নিয়ে কি করবে? একটা মালা গাঁথবো। নিরাকার ব্রহ্মে বিশ্বাসী ব্রাহ্ম পরিবার, এদের কোনো ঠাকুর দেবতা নেই। সকালবেলা ফুল নিয়ে পূজা আচ্চারও পাঠ নেই। রবির কৌতূহলী চোখ দেখে কাদম্বরী বললেন, মালা গেঁথে একজনকে পরাবো। কাকে কাকে পরাবে তোমার হাতে গাঁথা মালা? রবির কৌতূহল দেখে সারা মুখে কৌতুকের হাসি ছড়িয়ে কাদম্বরী ছদ্ম চিন্তার ভান করে বললেন, হ্যাঁ তাই তো। কাকে কাকে তোমাকে। আজই তোমাকে একটা গাছতলায় বসিয়ে গলায় মালা পরিয়ে রাজা সাজাবো। একটা বেশ খেলা হবে। রাজা? তাহলে তো একটা সিংহাসন দরকার। তাও আনানো যাবে না হয়। আচ্ছা, কিরকম সিংহাসন তোমার পছন্দ? কাদম্বরীর এই প্রশ্ন শুনে রবি ওর চোখে চোখ রেখে বলল, হৃদয় সিংহাসনের চেয়ে ভালো কোনো সিংহাসন তো হতেই পারে না। ইস, শুধু কথার খেলা। তারপর একটুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে চুপ করে রইলেন। আবার ফুল কুড়োতে কুড়োতে বললেন, আরো ফুল লাগবে, এতে বড় মালা হবে না। রবি কয়েকবার লাফিয়ে বকুল গাছের একটা ডাল ধরে ফেলে ঝাঁকুনি দিয়ে আরো কিছু ফুল ফেলে দিল মাটিতে। তারপর দুজনে মিলে কুড়োতে লাগলো। ফুলে মগ্ন হয়ে রইল। আজ আমরা অনেকক্ষণ বাগানেই থাকবো, কেমন? শোনো, তোমার কিন্তু আজ লেখাটেখা চলবে না বাপু। নিবিড় মেঘ ছেয়ে আসছে আকাশে, দেখো। তুমি রাখাল রাজা হয়ে গান বাঁধবে, কেমন? রবি বুঝল আজ নতুন বৌঠানির মেজাজ বেশ উৎফুল্ল। কণ্ঠস্বরে চাপল্যের ভাব। এই কৌতুক হাসি মাখানো মুখখানা দেখতে তার বেশি ভালো লাগে। এক এক সময় তার হাবভাব দুর্বোধ্য হয়ে যায়। তখন কথা বলতেও ভয় হয়, এক কথার অন্য অর্থ করে নেন। কিন্তু খুশির সময় সমস্ত মাধুর্য উজাড় করে দেন কাদম্বরী। নতুন বৌঠান, তুমি বুঝি আমায় নিয়ে পুতুল খেলা খেলতে চাও? অমনি গম্ভীর হয়ে গেলেন কাদম্বরী। ঝলমলে হাসি মুছে গিয়ে মুখে পড়ল মেঘের ছায়া। দুহাতের ফুল ছড়িয়ে দিতে দিতে আস্তে আস্তে সরে গেলেন অন্যদিকে। রবি অপ্রস্তুত হয়ে গেল। কাদম্বরীর শরীরটা যেন ছায়াময় হয়ে গেল। তিনি একটু একটু দুলছেন, তার দৃষ্টি সুদূর। একসময় রবির দিকে মুখ না ফিরিয়েই তিনি বললেন, একজন বেলা 11টা পর্যন্ত ঘুমোবেন, তারপর উঠেই বেরিয়ে যাবেন তাড়াহুড়ো করে। পাবলিক থিয়েটারে তার নাটকের রিহার্সাল। নটনটিদের শেখাবার জন্য তাকে যে থাকতেই হবে সেখানে। আমি তাহলে কাকে নিয়ে পুতুল খেলা খেলবো রবি? রবি চুপ করে রইল। এই প্রশ্নের উত্তর সে জানে না। জ্যোতিদাদা সত্যি বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। এখানে থাকার আর মন নেই তার। শিগগিরই আবার জোড়াসাঁকোয় ফিরে যাওয়ার কথা ভাবছেন। চিরকাল বাবুরা সারাদিন বাইরে থেকেছেন। অনেক রাত্রিরেও স্ত্রীদের সঙ্গে দেখা হতো না। তা অস্বাভাবিক কিছু ছিল না। এখন নব্য শিক্ষায়, নব্য সভ্যতায় তারা অনেকে স্ত্রীদের সহধর্মিণী করে নিয়েছেন, জীবনযাপনের সঙ্গে যুক্ত করেছেন। বহুদিনের যবনিকা সরিয়ে তাদের স্বাধীনতা ও মুক্তির আলোর ঝিলিক দেখিয়েছেন। সেই সব স্ত্রীরা এখন আর অবহেলা কিংবা একাকিত্ব মানতে রাজি নন। এই যে আধুনিকতার এক দ্বন্দ্ব। কথা ঘোরাবার জন্য রবি একটা কদম গাছ থেকে ফুল পেড়ে নিয়ে কাছে এসে বলল, নতুন বৌঠান, এই নাও বাদল দিনের প্রথম কদম ফুল। কাদম্বরী ফুল না নিয়ে মুখ ফেরালেন। উদাসীনভাবে বললেন, এটা মোটেই প্রথম কদম নয়, অনেকদিন কদম ফুটেছে, গাছ ভর্তি কদম। তবু এটা আমার প্রথম কদম। নাও, তুমি নাও। ফুলটি নিয়ে কাদম্বরী বসলেন এসে দোলনায়। রবি পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, দুলিয়ে দেব? না, তুমি আমার পাশে এসে বসো। দুজনে বসল পাশাপাশি। কাদম্বরী পা দিয়ে মাটিতে চাপ দিলেন।
দোলনাটা মৃদু লয়ে দুলতে লাগলো। বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। কাদম্বরী তন্ময় হয়ে গেছেন। রবি কিন্তু তেমন আবিষ্ট হতে পারছে না। তার শরীরে একটা চঞ্চলতা। সে সূর্যের দিকে তাকিয়ে দেখছে কতটা বেলা হলো। একসময় কাদম্বরী বললেন, ভানু, তোমার একটা নতুন গান শোনাবে না? রবি মুহূর্ত মাত্র দ্বিধা বা চিন্তা না করে যেন তৈরি ছিল, এভাবে গেয়ে উঠল। দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি, বল দেব কার পানে, আগ্রহে ছুটিয়া যায় সম্মুখে রয়ে তার তুমি প্রেম পারাবার, তোমারই অনন্ত হৃদয় দুটিতে মিলিয়ে যায়। এই গান শুনতে শুনতে কাদম্বরীর অসারতা কেটে গেল। মুখে ফুটে উঠল আলো। গানটির প্রতিটি শব্দ যেন তার শরীরে রোমাঞ্চ এনে দিচ্ছে। ভূমিসুতাকে সামনে দেখে কথা বলেও যেন ঠিক বিশ্বাস হচ্ছে না শশীভূষণের। বিস্ময়ে ও প্রশ্ন নিয়ে বৌদিদির দিকে তাকালেন। উনি যাই বলুন, মাত্র দুবারই আচ্ছন্ন অবস্থায় তিনি এই মেয়েটিকে দেখেছেন। স্বাভাবিক অবস্থায় একবারও দেখেননি। এ বাড়িতে এই নামের একটি মেয়ের অস্তিত্বের কথাও জানতেন না। কে এই মেয়ে? শশীভূষণকে শরবত খাওয়াতে খাওয়াতে কৃষ্ণভামিনী ওই কিশোরীর কাহিনী শোনালেন। 1.5 বছর আগে তোমার মেজদাদা আর মেজ বৌদি বেড়াতে গিয়েছিলেন পুরীর জগন্নাথ ধামে। ফেরার সময় তারা ভূমিকে সঙ্গে নিয়ে ফিরেছে। কলেরায় ভূমির বাবা, মা, 2 দাদা মারা যায় খুব অল্প দিনের মধ্যে। তার এক চশমখোর মামা ওই মেয়েকে বিক্রি করে দেয় এক পান্ডার কাছে দেবদাসী বানাবার জন্য। ভূমি তো কিছুতেই যাবে না, হাপুস নয়নে কাঁদছিল। এদিকে পান্ডা মহারাজ টানাটানি করছিল তাকে। সেই অবস্থায় মেজ ঠাকুরপোর চোখে পড়ে। সুহাসিনীরও খুব দয়া হয় মেয়েটিকে দেখে। ওর অনুরোধেই মেজ ঠাকুরপো ভূমিকে উদ্ধার করে। পান্ডা মহারাজকে কেনার টাকাও মেজই চুকিয়ে দিয়েছে। সেই থেকে ভূমি এ বাড়িতে আছে। চমৎকার মানিয়ে নিয়েছে। নিজের থেকেই সে অনেক রকম কাজকর্ম করে। তোমার ঘরে তো রোজ রাতেই পালা করে কেউ না কেউ শোয়। এর মধ্যে 2 ভূমিও মেঝেতে শুয়েছে। ও কিন্তু সাধারণ দাসী নয়, পরিবারের একজন হয়ে উঠেছে বলতে গেলে। কিছু কিছু লেখাপড়াও জানে। ওড়িয়া, বাংলা, ইংরেজিও পড়তে পারে। সব শুনে শশীভূষণের অনেকটা দ্বন্দ্ব কাটল। তার মানে এই মেয়ে তার কল্পনা নয়। আর একটা দ্বন্দ্ব কিছুটা পরিষ্কার হয়ে গেছে কৃষ্ণভামিনীর কথায়। নানা কথা বলতে বলতে তিনি বললেন, তুমি গেলাস গেলাস বেলপোড়ার শরবত খাচ্ছ, আগে মোটেও ছুঁতে না। তোমার এখন এই শরবত খাওয়ার ঘটা দেখে তোমার দাদা কি বলছেন জানো? শশীটা ঠিক বাবার মতন হয়েছে। বাবার একবার উদুরি হলো, বেলপোড়া শরবত ছাড়া আর কিছুই খেতে চাইতেন না। তখন আমাদের বাড়ির বেল গাছ ছিল না। আর বেল এমন সস্তার জিনিস, বাজারে কেউ বেচেও না। নানান বাগান ঘুরে ঘুরে আমাদের বেল জোগাড় করতে হতো। একবার বেল পাড়তে গিয়ে এক ব্রহ্মদৈত্য তোমায় তাড়া করেছিল। বাবাই তো আমাদের বাগানে 2খান বেল গাছ পুঁতলেন। সেই গাছ এখন আবার কাজে লাগলো। কি বলো ঠাকুরপো? তবে মহেন্দ্রলাল ডাক্তার কিন্তু ধন্বন্তরী। যা বলে গেছেন তাই হলো, তাই না? সত্যিই ডাক্তার মহেন্দ্রলাল সরকার নিজের চিকিৎসা নিয়ে বৃথা কথা বলেননি। তাঁর ওষুধ শুরু করার 3য় দিনেই শশীভূষণ চলে ফিরে বেড়াতে পেরেছেন। অন্যের সাহায্য ছাড়াই গেছেন শৌচালয়। বিকেলবেলা ডাক্তারের চেম্বারে তিনি যাবেন। শশীভূষণ তার সারা শরীরে অনুভব করছেন জীবনরস ফিরে পাওয়ার ছন্দ। অনেক দিন পর তিনি এসে দাঁড়ালেন ঘরের সংলগ্ন বারান্দায়। এখান থেকে পুরো বাগানটি দেখা যায়। প্রায় 1.5 বিঘে জমির উদ্যান। শশীভূষণের পিতার গাছপালার শখ ছিল। নিজের হাতে তিনি রকমারি ফুলের চারা বসাতেন। সে আমলের 3 জন মালি ছিল, এখনো রয়েছে একজন। বাগানটি বিশেষ নষ্ট হয়নি। একটু দূরে ফলবান গাছের সারি, বাড়ির কাছাকাছি অজস্র ফুলের ঝাড়, বেল, জুঁই, রজনীগন্ধা, গন্ধরাজ। হঠাৎ শশীভূষণ দেখলেন
সেই ফুল গাছগুলির পাশে ঘুরছে ভূমিসুতা। আচ্ছা, ওই মেয়েটি সব সময় সাদা শাড়ি পরে কেন, আর শুধু সাদা ফুলই ভালোবাসে? মাথায় এত চুলের জন্য ওর মুখখানাকে মনে হয় যেন একটা ফুল। শশী একজন ফটোগ্রাফারের চোখ দিয়ে দেখতে লাগলেন ভূমিসুতাকে। ফুলের বাগানে আনমো না এক কিশোরীর ছবি, খুব ভালো উঠতে পারে। শুধু সাদা শাড়ির বদলে ওকে একটা গাঢ় রঙের কিংবা দূরে শাড়ি পরানো দরকার। এত দূর থেকেও হবে না, ক্যামেরা অনেক কাছে বসাতে হবে। আমি আর একটু সুস্থ হলেই ওর একটা ছবি তুলব। ওদিকে বৌঠানের অনুরোধে গান ধরলেও রবি যেন কিছুটা অন্যমনস্কভাবে গানটি শেষ করে দিল। তারপরই বলল, নতুন বৌঠান, কাল সারাদিন আমি তোমার সঙ্গে এই বাগানে কাটাবো। কাল আর কিচ্ছু না, শুধু গল্প আর গান। আজ আমায় একটু ছুটি দিতে হবে যে। আজ তোমার জরুরি লেখা আছে বুঝি? ভারতীর জন্য কোনো লেখা শেষ করতে হবে? কি লিখবে গো? বউ ঠাকুরানীর সেই গল্পটা, না কবিতা? লেখা নয়, আজ আমাকে একবার কলকাতায় যেতে হবে। কলকাতায় যাওয়ার কথা শুনেই কাদম্বরীর ভ্রু কুঞ্চিত হল। তীক্ষ্ণস্বরে বললেন, কেন? কলকাতায় যেতে হবে কেন? না না, তুমি যেও না, যেতে হবে না। কাদম্বরীর এই বাধা দেওয়ায় রবি বিব্রত হয়ে উঠল। করুণ স্বরে বলল, যেতে যে হবেই, কথা দিয়েছি। কথা দিয়েছ? কাকে কথা দিয়েছ? কি কথা দিয়েছ? আমায় আগে কিছু বলনি তো। তুমি তো জানো রাজনারায়ণ বসুর মেয়ে লীলাবতীর বিয়ে। সেই বিয়ের দিনের জন্য আমাকে দুটি গান লিখে দিতে বলেছিলেন। কয়েকজনকে গান দুটো শিখিয়ে দিয়ে আসতে হবে। অন্যদের শিখিয়ে দিতে হবে কেন? তুমি তো নিজে গাইলেই পারো। তোমার চেয়ে ভালো আর কি গায় শুনি? সে বিয়ের দিন তো আমি যেতে পারবো না। সে কি, ঋষিমশাইয়ের মেয়ের বিয়ে, তাতে তুমি যাবে না? উনি কত দুঃখ পাবেন বলো তো? তোমাকে এত ভালোবাসেন। ঋষিমশাই নিজেই মেয়ের বিয়েতে যাবেন না, বাবা মশাই আমাদেরও যেতে নিষেধ করেছেন। ব্রাহ্মদের 3 শরিকের রেশারেশি এক একটা বিবাহকে কেন্দ্র করে প্রকাশ্যে এসে পড়ে। আদি ব্রাহ্ম সমাজের সঙ্গে কেশব সেনের নববিধানের এখন মুখ দেখা দেখেও প্রায় বন্ধ। কেশবের দল ভেঙে বিদ্রোহী তরুণ গোষ্ঠী সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপন করেছে। এদিকে এই গোষ্ঠীর প্রতি আদি ব্রাহ্ম সমাজের অন্যতম মাথা দেবেন্দ্রনাথের প্রসন্ন দৃষ্টি আছে। তরুণদের পৃথক প্রার্থনা গৃহ গড়ার জন্য তিনি 7,000 টাকা দান করেছেন। কেশবের দলকে দুর্বল করে দেওয়ার জন্য এও এক ধরনের রাজনীতি। হিন্দুদের সঙ্গে ব্রাহ্মদের বিবাহ হয় না, হিন্দুরাই বিয়ে দিতে চায় না। আবার 3 শরিকের মধ্যেও বিবাহ সম্পর্ক বন্ধ হবার উপক্রম। রাজনারায়ণ বসু দেবেন্দ্রনাথের বিশেষ অনুগত। তিনি আদি ব্রাহ্ম সমাজের বিশিষ্ট নেতা। তার মেয়ে লীলাবতীর বয়স 17। তার সঙ্গে বিবাহ হবে কৃষ্ণকুমার মিত্রের। কৃষ্ণকুমার অতি সুপাত্র, আপত্তির কোনো কারণ নেই। যদিও তার বয়স কিঞ্চিত বেশি, এখন 28। সম্বন্ধ করা বিয়ে নয়, পাত্রপাত্রী পরস্পরকে দেখেছে এবং মনোনীত করেছে। সবকিছুই তো শুভ ছিল, কিন্তু সামান্য ব্যাপারে মনোমালিন্য দেখা দিল। কৃষ্ণকুমার ব্রাহ্মদের 3য় দল অর্থাৎ সাধারণ ব্রাহ্ম সমাজের সদস্য, এবং সে জেদ ধরেছে বিবাহ হবে তাদের মতে। কিছুকাল আগে সিভিল ম্যারেজ বিল পাশ হয়েছে, এতে জাতি বিচার নেই, মন্ত্র কিংবা পুরুতের কোনো স্থান নেই। তরুণ ব্রাহ্মের দল এটাই মানে। আদি ব্রাহ্মরা আবার এর ঘোর বিরোধী, কারণ রেজিস্ট্রি করে বিয়ে মানে তো নিরীশ্বর বিবাহ, নাস্তিকতা। দেবেন্দ্রনাথ তা শুনেই এই বিয়েতে অসম্মতি জানালেন। রাজনারায়ণ বসু দেখলেন যে তার মেয়ে এই পাত্রকে বিয়ে করতে খুব আগ্রহী। তিনি মেয়ের ইচ্ছেতে বাধা দিলেন না। মেয়ের ভবিষ্যৎ জীবনের
সুখ সৌভাগ্যের অন্তরায় হবেন কেন তিনি? কিন্তু বিয়ের দিন কন্যাপক্ষের কেউ যাবে না, ঠাকুরবাড়িরও কেউ যাবে না। এসব শুনে কাদম্বরী যখন বুঝলেন বিয়েতে যাবে না বলে আজ গানরোলাতে রবিকে যেতেই হবে, সে 8:30টার স্টিমার ধরবে। বেশি সময় নেই। তখন তিনি দোল্লা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, তুমি কিছু খেয়ে যাবে তো? চলো, তোমার জলখাবারের ব্যবস্থা করে দিগে। কথাটা বলে চলে যাওয়ার জন্য কয়েক পা গিয়েও ফিরে দাঁড়িয়ে আবার বললেন, তুমি রাত্রিরে কলকাতায় থেকে যাবে না তো? ফিরে আসবে, কথা দাও। রবি কি ফিরে আসার কথা দিয়ে যাবে তার নতুন বৌঠানকে? কথা দিলে রাখতে পারবে তো সে কথা? নাকি জ্যোতিরিন্দ্রনাথের মতোই কথার খেলাপ করে ক্ষত বিক্ষত করে দেবে কাদম্বরীর হৃদয়? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রবি সৌমেন চক্রবর্তী, শশীভূষণ রূপন দাশগুপ্ত, কাদম্বরী বুলবুল বিশ্বাস চক্রবর্তী, কৃষ্ণ ভামিনী নন্দিনী দে। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন। গল্প গোল্ডমাইন।